হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ডাইভার্সিটি অফ লাইফ বা জীবন ও তার বৈচিত্র্য এই ইউনিটটার আন্ডারে জীবের শ্রেণীবিন্যাস বা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান এই টপিকটা নিয়ে কিন্তু ডিসকাস করব। অনেকেই এই চ্যাপ্টারটা পছন্দ করে না বা এই চ্যাপ্টারটা পড়তে একটু ভয় পায়, তার কারণ তাদের মনে হয় যে এটা খুব মুখস্থর একটা বিষয়, ঠিক আছে, পড়তে অনেক খাটনি। তো আমি বলছি বিষয়টা যদি একটু হালকা করে বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান একেবারেই কঠিন নয়, মনে রাখা খুবই সহজ। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান এটা পড়া শুরু করার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে জীবজগৎ বা লিভিং ওয়ার্ল্ড এটাকে ক্লাসিফাই করার প্রয়োজন কেন পড়ল, আমরা লিভিং ওয়ার্ল্ডের মধ্যে কাদের কাদের ধরতে পারি। লিভিং থেকে আমরা বুঝতে পারছি যে যাদের লাইফ আছে বা জীবন রয়েছে। এবার লাইফের নিজস্ব কিছু বেসিক প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো কি? প্রথম হচ্ছে গিয়ে রিপ্রোডাকশান। যত লিভিং থিংস রয়েছে তারা কিন্তু সবাই রিপ্রোডাকশান করবে বা প্রজননে সক্ষম। সেকেন্ড, আমরা কি বলতে পারি, তাদের বডিতে মেটাবলিজম দেখতে পাওয়া যাবে। আর মেটাবলিজমের মধ্যে ক্যাটাবলিজম, অ্যানাবলিজম দু ধরনের রিয়াকশানই পড়বে। মেটাবলিজম অর্থাৎ বিপাক, রিপ্রোডাকশান অর্থাৎ প্রজনন, ঠিক আছে। এবার মেটাবলিজমের এক্সাম্পল আমরা কি কি বলতে পারি, সেটা হতে পারে নিউট্রিশন বা পুষ্টি, এক্সক্রিশন বা রেচন ইত্যাদি। ওকে, সো আমরা রিপ্রোডাকশান, মেটাবলিজম, থার্ড পয়েন্টে বলতে পারি যে রেসপন্ড টু স্টিমুলাস অর্থাৎ উত্তেজনায় সাড়া দেওয়া। নাম্বার 4 আমরা বলতে পারি লাইফ সাইকেল বা জীবনচক্র। প্রত্যেক জীবই কিন্তু তাদের পুরো জীবদ্দশায় কোনো না কোনো লাইফ সাইকেল একটা শো করে থাকে। এবং রেসপন্ড টু স্টিমুলাস বলতে বোঝানো হচ্ছে প্রত্যেক লিভিং থিংই কিন্তু এনভায়রনমেন্টাল যে কটা স্টিমুলাস রয়েছে অর্থাৎ যে পারিপার্শ্বিক উত্তেজনাগুলো রয়েছে তাদের এগেনস্টে একটা রেসপন্স দেয়, অর্থাৎ সাড়া দেয়, রিয়াকশান দেয়। এবং আমরা ফিফথ পয়েন্টে বলতে পারি লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, যাকে আমরা বাংলায় চলন ও গমন বলে থাকি, ঠিক আছে। যত লিভিং থিং রয়েছে তারা সবাই লোকোমোশন করবে এবং মুভমেন্ট করবে। প্ল্যান্টদের ক্ষেত্রে আমরা শুধু মুভমেন্ট দেখতে পাবো, লোকোমোশন দেখতে পারবো না। লোকোমোশন মুভমেন্টের যদি তোমরা একটা আলাদা করে ভিডিও চাও আমি দিয়ে দেবো পরে। নেক্সট যে পয়েন্টটা আমরা বলতে পারি দ্যাট ইজ প্রোটোপ্লাজমিক অর্গানাইজেশন বা প্রোটোপ্লাজমীয় সংগঠন। আমরা সবাই কি জানি যে জীবদের দেহের যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল একক, সেটাকে বলা হয় গঠনগত ও কার্যগত একক। সেটা হচ্ছে গিয়ে কোষ বা সেল। সেটা কি নিয়ে তৈরি? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকেই কিন্তু একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এবার আমাদের যত অর্গানিজম রয়েছে তাদের জীবনের যত জৈবনিক প্রক্রিয়া রয়েছে সেগুলো কিন্তু সবই রেগুলেটেড হয় প্রোটোপ্লাজমের মধ্যে। সেটা এককোষী প্রাণীদের ক্ষেত্রেও হতে পারে, সেটা বহুকোষী প্রাণীদের ক্ষেত্রেও হতে পারে। ওকে, তো আমরা যদি এই 6খানা পয়েন্ট মনে রাখি তাহলে আমরা লাইফ বা লিভিংস কারা সেই বিষয়ে একটা আইডিয়া পেয়ে যাব। এবার আমরা দেখব যে যত লিভিং থিং রয়েছে তাদেরকে আমরা ক্লাসিফাই কেন করব আর ক্লাসিফিকেশনের প্রয়োজনটা কী। ওকে, তো আমাদের চারদিকে যত লিভিং থিংস রয়েছে তারা সবাই কিন্তু এক নয়, সেটা আমরা দেখতেই পাই। সবারই কিন্তু কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে, ঠিক আছে। আমরা সেগুলোকে ডিস্টিংগুইশও করতে পারি, তার কারণ কখনো একটা কুকুরের সাথে আম গাছের ক্যারেক্টারিস্টিক্স এক বলা যেতে পারে না, বা একটা ব্যাকটেরিয়ার সাথে হয়তো কোনো মাছের ক্যারেক্টারিস্টিক্স এক বলা যেতে পারে না। এদের সবার মধ্যে কিন্তু নিজস্ব কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো এই এত বৈশিষ্ট্য এগুলোকে একসাথে কমনলি স্টাডি করা খুব টাফ। যেন আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে স্টাডি করতে পারি এবং সবার বৈশিষ্ট্যগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, তার জন্য কিন্তু যারা ট্যাক্সোনমিস্ট তারা ক্লাসিফিকেশানটা করে থাকেন। এবার আমি যদি ক্লাসিফিকেশানটার মেন কারণ একটা ওয়ার্ডে লিখতে চাই তাহলে আমি সেটা লিখব হচ্ছে গিয়ে বায়োডাইভার্সিটি।
বাংলায় বলা হয়ে থাকে জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য। টার্মটাকে যদি দুটো ভাগে ভাঙি আমি, বায়ো আর ডাইভার্সিটি। বায়ো মানে হচ্ছে গিয়ে জীব, আর ডাইভার্সিটি মানে হচ্ছে গিয়ে বৈচিত্র্য, মানে যত লিভিং থিং রয়েছে অর্থাৎ যত বায়োলজিক্যাল এলিমেন্টস রয়েছে তাদের মধ্যে যে বিভিন্নতা দেখতে পাওয়া যায় বা ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, দিস ইজ কল্ড বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি কেন হয় তার বিভিন্ন কারণ রয়েছে, আমি প্রসঙ্গত উল্লেখ করতে পারি। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে ভ্যারিয়েশন, বা যাকে আমরা বাংলায় ভেদ বলে থাকি, বা প্রকরণ, একই জিনিস। নেক্সট হচ্ছে গিয়ে পরিব্যক্তি বা মিউটেশন, এটা হচ্ছে গিয়ে জিন লেভেলে হয়ে থাকে সাডেন কোনো চেঞ্জ। অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে আমি বলতে পারি অ্যাডাপ্টেশন বা অভিযোজন। তো যে অঞ্চলে কোনো একটা প্রাণী থাকছে সেই অঞ্চলে থাকার জন্য হ্যাবিটেট অনুযায়ী তার মধ্যে যে ডিফারেন্ট চেঞ্জেস আসছে, ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনও কিন্তু বায়োডাইভার্সিটির একটা মেন কারণ। তার কারণ আজকে যদি আমি সুন্দরী গাছকে নিয়ে গিয়ে কোনো পাহাড়ি অঞ্চলে পুঁতে দিই, সে বাঁচতে পারবে না। বা আজকে রাজস্থানে উটের জায়গায় নিয়ে গিয়ে যদি আমি পোলার বেয়ারকে রেখে দিই, তাহলে সেও বাঁচতে পারবে না, সারভাইভ করতে পারবে না। কারণ তাদের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো বেঁচে থাকার জন্য পারিপার্শ্বিক অঞ্চল অনুযায়ী কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে। পরিব্যক্তি, মিউটেশন, এটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো জেনেটিক সিরিজে। আর ভ্যারিয়েশন কি? ভ্যারিয়েশন মানে বোঝানো হচ্ছে ভেদ বা প্রকরণ। এই যে সব অর্গানিজমই সবার থেকে কিছু না কিছু বিষয় আলাদা। ইনফ্যাক্ট দুটো মানুষও কমপ্লিটলি সেম নয়, যদিও তারা প্রজাতিগত দিক থেকে এক, ঠিক আছে। তাদের মধ্যে স্কিন কালারের ডিফারেন্স হতে পারে, হাইটের ডিফারেন্স হতে পারে, বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকে, ঠিক আছে। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ভেরিয়েশন। ওকে, তো এই তিনটে জিনিস হচ্ছে কি বায়োডাইভার্সিটির মেন কারণ। এই বায়োডাইভার্সিটির রয়েছে বলেই আমরা সব অর্গানিজমকে একসাথে সিম্পলিফাই করে দিতে পারি না, আমরা আলাদা আলাদাভাবে কিন্তু অর্গানিজমগুলোকে স্টাডি করি, ঠিক আছে। তো সমস্ত লিভিং অর্গানিজমদেরকে ক্লাসিফাই করার জন্য সবার প্রথম ক্যারোলাস লিনিয়াস, সবার প্রথম ক্যারোলাস লিনিয়াস যত লিভিং অর্গানিজম রয়েছে তাকে দুটো গ্রুপে কিন্তু ক্লাসিফাই করেছিলেন। প্রথম গ্রুপটা উনি রেখেছিলেন প্ল্যান্টসদের জন্য, আর সেকেন্ড গ্রুপটা রেখেছিলেন অ্যানিমেলসদের জন্য। বেসিক কিছু ক্যারেক্টার্স দেখে যে এরা লোকোমোশন করতে পারে, এরা লোকোমোশন করতে পারে না, এরা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে, অ্যানিমেলসরা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে না, এক্সেট্রা। এই সামান্য কিছু পয়েন্টের উপর বেস করে ক্যারোলাস লিনিয়াস সবার ফার্স্টে লিভিং ওয়ার্ল্ডকে দুটো গ্রুপে ক্লাসিফাই করেছিলেন। এবার আমরা ট্যাক্সোনমির সব থেকে হায়ার ক্লাস বলে থাকি কিংডমকে। তো তখন কিংডম টার্মটা ছিল না, তখন উনি কিংডমের ল্যাটিন টার্ম ইউজ করেছিলেন রেগনাম, এবং প্ল্যান্টস টার্মটাও তখন ইন্ট্রোডিউসড হয়নি। তখন আমরা প্ল্যান্টি গ্রুপটাকে রেগনাম ভেজিটেবাইল এবং অ্যানিমেল গ্রুপটাকে রেগনাম অ্যানিমেলি এই নামে ডাকতাম। তাহলে কি বললাম? ক্যারোলাস লিনিয়াস সবার ফার্স্টে ক্লাসিফিকেশন ইন্ট্রোডিউস করেছিলেন এবং উনি লিভিং ওয়ার্ল্ডকে দুটো গ্রুপে ভাগ করেছিলেন, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। প্ল্যান্টসদেরকে বলা হচ্ছিল রেগনাম ভেজিটেবলস অ্যান্ড অ্যানিমেলদেরকে বলা হচ্ছিল রেগনাম অ্যানিমেলি। যেহেতু সবার ফার্স্টে ক্যারোলাস লিনিয়াসই লিভিং ওয়ার্ল্ডকে ক্লাসিফাই করেছিলেন দুটো কিংডমে বা দুটো রেগনামে, তার জন্য ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ক্লাসিফিকেশন বা ফাদার অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, বাংলায় বিন্যাসবিধির জনক বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ক্লাসিফিকেশন বলছি।
কেন বলছি লিভিং ওয়ার্ল্ডকে দুটো গ্রুপে ভাগ করেছিলেন? তো এই যে দুটো গ্রুপে ভাগ করা হলো বা দুটো কিংডমে ভাগ করা হলো, এটাই বলা হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন বা টু কিংডমস অফ লাইফ। ওকে, যখন টু কিংডম ক্লাসিফিকেশনের পরবর্তীকালে বায়োলজিস্টরা লিভিং ওয়ার্ল্ডকে নিয়ে আরও স্টাডি করা স্টার্ট করলো, তখন কিন্তু দেখতে পাওয়া গেল যে এমন কিছু অর্গানিজম রয়েছে যারা আণুবীক্ষণিক অর্থাৎ মাইক্রো অর্গানিজমস, এককোষী ইউনিসেলুলার, এবং তারা তাদের বডিতে ইউক্যারিওটিক নিউক্লিয়াস বেয়ার করে। এছাড়া একটা ইউক্যারিওটিক কোষে যে ধরনের সেল অর্গানেলস থাকতে পারে সেই সমস্ত সেল অর্গানেলস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি কিন্তু তাদের মধ্যে প্রেজেন্ট ছিল। তো তখন বায়োলজিস্টরা এবং তারা লোকোমোশন করতেও পারছিল, এর জন্য বায়োলজিস্টরা অ্যানিমেল গ্রুপটার থেকে আলাদা করে আরও একটা কিংডম ইন্ট্রোডিউস করলো, দ্যাট ইজ কিংডম প্রোটিস্টা। তো আমরা কি দেখলাম যে প্ল্যান্ট আর অ্যানিমেল কিংডম আগেই ছিল, তারপরে ইন্ট্রোডিউসড হলো আরও একটা নতুন কিংডম, সেটা হচ্ছে গিয়ে কিংডম প্রোটিস্টা। এবং এখন আমরা এই কিংডম প্রোটিস্টাকে নিয়ে থ্রি কিংডম ক্লাসিফিকেশন স্টাডি করব। থ্রি কিংডম ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিংডম প্রোটিস্টার মেন যে ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে গিয়ে এরা সবাই সিঙ্গেল সেল ইউক্যারিওটস, অর্থাৎ এককোষী ইউক্যারিওটিক প্রাণী, এবং তাদের বডিতে যত ইউক্যারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সবই কিন্তু কম বেশি প্রেজেন্ট থাকবে। ওকে, তো তাহলে আমরা এখনও অবধি তিনখানা কিংডম পেলাম। কিংডম প্ল্যান্টি, কিংডম অ্যানিমেলিয়া এবং কিংডম প্রোটিস্টা। ওকে, তিনটে কিংডম, তার জন্য বলা হচ্ছে থ্রি কিংডম ক্লাসিফিকেশন বা থ্রি কিংডমস অফ লাইফ। এরও পরবর্তীকালে আমরা আরও একটা গ্রুপ দেখতে পেলাম যারা প্রোক্যারিওটিক সেল বেয়ার করছে এবং তাদেরকে খালি চোখে দেখা যাচ্ছে না, তারা এক্সট্রিম কোনো কন্ডিশনে থাকতে পারছে, অর্থাৎ খুব ঠান্ডার জায়গায় বা খুব গরম জায়গায় এক্সট্রিম কোনো কন্ডিশনে সার্ভাইভ করতে পারছে। তারা অটোট্রপিক নিউট্রিশনের মোডও দেখাচ্ছে এবং হেটেরোট্রপিক নিউট্রিশনের মোডও দেখাচ্ছে, মানে নিজের খাবার নিজেও তৈরি করতে পারে, আবার অন্যের উপর ডিপেন্ডেন্টও থাকতে পারে। তো এই ধরনের যে প্রোক্যারিওটিক একটা ইউনিসেলুলারদের গ্রুপ, ঠিক আছে, আমরা পরবর্তীকালে তাদেরকে ইনভেন্ট করলাম এবং আরও একটা নতুন কিংডম ইন্ট্রোডিউসড হলো, দ্যাট ইজ কিংডম মোনেরা। আমরা এবার দেখতে পারবো ক্লাসিফিকেশনটা কিন্তু আর তিনটে কিংডমের মধ্যে লিমিটেড নেই, এখন এটা অলরেডি 4 কিংডম হয়ে গেছে। কিংডম মোনেরার মেন ক্যারেক্টার আমি কি বললাম? দে আর প্রোক্যারিওটস। প্রোক্যারিওটিক সেল বেয়ার করবে এবং তাদের মোড অফ নিউট্রিশন অটোট্রপিকও হতে পারে, হেটেরোট্রপিকও হতে পারে। তাহলে 4 কিংডম ক্লাসিফিকেশন আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্রোক্যারিওটিক অর্গানিজমের গ্রুপ রয়েছে এবং এরা অবভিয়াসলি ইউনিসেলুলার, কারণ প্রোক্যারিওটিক এদের মাল্টিসেলুলার হওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, যাদেরকে আমরা বলছি কিংডম মোনেরা। নেক্সট এটা ফার্স্ট কিংডম গেল। সেকেন্ড কিংডমে বলছি আমি কিংডম প্রোটিস্টা, যারা হচ্ছে গিয়ে সিঙ্গেল সেল ইউক্যারিওটস। তারপর হচ্ছে গিয়ে কিংডম প্ল্যান্টি এবং একদম লাস্টে হচ্ছে গিয়ে কিংডম অ্যানিমেলস, ঠিক আছে, বা কিংডম অ্যানিমেলিয়া। তো 4 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু আমরা লিভিং অর্গানিজমদের মোটামুটি সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাচ্ছি। তাহলে
ফাইভ কিংডম ক্লাসিফিকেশান মানে যেটা আমরা সবথেকে বেশি গ্রহণযোগ্য মনে করি বা ফাইভ কিংডম ক্লাসিফিকেশান যেটা আমরা সবথেকে বেশি পড়ে থাকি, সেইটা কেন ইন্ট্রোডিউসড হলো? ফাইভ কিংডম ক্লাসিফিকেশানের মেন দরকার কি পড়লো? অ্যাকচুয়ালি এই যে প্ল্যান্টির গ্রুপটা, এদের মধ্যে সবাই হচ্ছে গিয়ে অটোট্রপিক। ফাঙ্গাস বলে যে গ্রুপটা রয়েছে বা যত ছত্রাক রয়েছে, তাদেরকে আগে প্ল্যান্টস গ্রুপের মধ্যে ধরা হতো এবং তাদের প্ল্যান্টসের সাথে অনেক সিমিলারিটি ছিল। প্ল্যান্টসও এক জায়গায় হয়, সেখান থেকে নিউট্রিটিভ ম্যাটেরিয়াল নেয়। ফাঙ্গাসও ওরকম প্ল্যান্টের মতো কোথাও মাটিতে হচ্ছে বা কোনো অর্গানিজমসের গায়ে হচ্ছে, কোথাও হচ্ছে, সেখান থেকে নিউট্রিটিভ ম্যাটেরিয়াল কালেক্ট করছে। এবং আমরা দেখতে পাবো যে এদের ক্ষেত্রেও তেমনভাবে লোকোমোশন দেখতে পাওয়া যাবে না। ওকে, তো এরকম বেশ কিছু ফিচার্সের জন্য ফাঙ্গাসকে কিন্তু প্ল্যান্টির মধ্যে ইনক্লুড করা হলো। কিন্তু পরে যখন মোড অফ নিউট্রিশন নিয়ে আমরা ডিসকাস করতে বসলাম, দেখলাম যে ফাঙ্গাস এরা কিন্তু হেটেরোট্রপস বা পরভোজী। আর যত প্ল্যান্টস রয়েছে তারা সবাই কিন্তু স্বভোজী বা অটোট্রপস। তাহলে এই প্ল্যান্টসের মধ্যে ফাঙ্গাসকে রাখা চলবে না। যদি মোড অফ নিউট্রিশনের বেসিসে ক্লাসিফাই করা হয়, তখন ইন্ট্রোডিউসড হলো ফাইভ কিংডম ক্লাসিফিকেশান, যেটা করেছিলেন R.H. হুইটেকার। আমি নেক্সট ভিডিওতে ফাইভ কিংডম ক্লাসিফিকেশান নিয়ে ডিটেলে ডিসকাস করব এবং প্রত্যেকটা গ্রুপের কি কি ফিচার রয়েছে, কার সাথে কি সিমিলারিটি, কার সাথে কার ডিসিমিলারিটিস রয়েছে, সেগুলো আমি খুব ডিটেলে ডিসকাস করব। ঠিক আছে, তো এখন আমি দেখি যে ফাইভ কিংডম অফ লাইফ বা ফাইভ কিংডম ক্লাসিফিকেশান সেটা কবে এলো, কেন এলো? 1969 R.H. হুইটেকার উনি ফাইভ কিংডম ক্লাসিফিকেশান ইন্ট্রোডিউস করলেন। তো তিনি পুরো লিভিং ওয়ার্ল্ডকে 5টা গ্রুপে ক্লাসিফাই করলেন। এবং সেটা ডিফারেন্ট প্যারামিটার্সের উপর বেস করে। আমরা যখন লিখব ফাইলোজেনেটিক্যাল একটা ট্রেন্ডকে ফলো করে লিখব বা ফাইলোজেনি ফলো করে লিখব, মানে ইভলিউশনগত দিক থেকে কে কার পরে এসছে সেই বেসিসে। এবং ফাইভ কিংডম ক্লাসিফিকেশানটাও সেভাবেই লেখা রয়েছে। যেমন প্রথম গ্রুপটা হচ্ছে গিয়ে মোনেরা, সেকেন্ড গ্রুপটা হলো প্রোটিস্টা, থার্ড গ্রুপটা হলো ফাঙ্গি বা ফানজি, ফোর্থ গ্রুপটা হলো প্ল্যান্টি এবং ফিফথ গ্রুপ হলো অ্যানিমেলিয়া। এই প্রত্যেকটাই কিন্তু কিংডম। এখন কিন্তু আমরা রেগনাম টার্মটা ইউজ করব না। তো এই প্রত্যেকটাই হচ্ছে গিয়ে কিংডম। এদের আন্ডারে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, আরও অনেক এরকম ট্যাক্সোনমিক গ্রুপস রয়েছে। সেগুলো নিয়ে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সিরিজের নেক্সট ভিডিওগুলোতে ডিসকাস করব। যাই হোক, তাহলে আমি একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটা ইন্ট্রোডিউসড হলো কিসের বেসিসে? ফাইলোজেনেটিক্যাল একটা ট্রেন্ডের বেসিসে, মোড অফ নিউট্রিশনের বেসিসে এবং আরও এরকম কিছু প্যারামিটারকে ফলো করে। যেখানে মোনেরাদেরকে আমরা বলছিলাম সবাই প্রোক্যারিওটিক, প্রোটিস্টাদেরকে বলছিলাম তারা সবাই সিঙ্গেল সেল ইউক্যারিওটিক সেল নিয়ে তৈরি। ফাঙ্গাসরা সবাই হচ্ছে গিয়ে হেটেরোট্রপস, প্ল্যান্টসের মতোই অনেকটা মানে স্ট্রাকচারাল কিছু সিমিলারিটিস রয়েছে। প্ল্যান্টস তারা সবাই হচ্ছে গিয়ে অটোট্রপস, মাল্টিসেলুলার, এরাও কিন্তু মাল্টিসেলুলার, বডিতে আমরা টিস্যু লেভেল দেখতে পারবো। এবং অ্যানিমেল তারা সবাই কিন্তু হেটেরোট্রপস অ্যান্ড ওদের বডিতেও কিন্তু মাল্টিসেলুলার অর্গানাইজেশন রয়েছে। তো এই ছিল বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের একেবারে বেসিক লেকচার। আমরা নেক্সট ভিডিওতে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন নিয়ে ডিটেল আলোচনা করব। তো আমি আশা করছি এই ভিডিওটার থেকে তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।
তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আমাকে কমেন্টসে জানাও তোমরা ক্লাসিফিকেশান সিরিজের আর কোন কোন টপিকের উপর ভিডিও চাও। ওকে, তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।